নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামীকালও। কক্সবাজারে জলাবদ্ধতায় ভোগান্তি। অনেক বৃষ্টি, পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ব্রেন্ট। ঘণ্টাখানেক পর আসবেন ডোনাল্ড লু। কাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। গাজীপুর আশুলিয়ার অনেক কারখানায় আজও বন্ধ উৎপাদন। উপদেষ্টার নেতৃত্বে ত্রিপক্ষীয় বৈঠক চলছে বিজিএমএ কার্যালয়ে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছেলে জ্যোতি আশুলিয়া থানার মামলায় গ্রেফতার। চাওয়া হয়েছে 7 দিনের রিমান্ড। গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার মরদেহ হস্তান্তর। হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় মামলা হয়নি, এখনো আটকও হয়নি কেউ। সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন। জানতে চাই বিস্তারিত সব খবরাখবর। সাগরে নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কক্সবাজারের 9 উপজেলায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। পানিবন্দী কয়েক লাখ মানুষ। 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি মালিক সমিতির। মিলেছে একজনের মরদেহ। এদিকে ভোলায় একটি ট্রলার সহ কয়েকজন জেলে নিখোঁজ। চারিদিকে অথই জল, যেদিকে দুচোখ যায় শুধুই প্লাবন চিত্র, ভাসছে জনপদ। সাগরের লঘুচাপের প্রভাবে 3 দিন ধরে টানা বৃষ্টি কক্সবাজারে। এতে উখিয়া, রামু, চকরিয়া, পেকুয়া সহ 9 উপজেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবেছে রাস্তাঘাট, বাড়িঘর। প্রশাসনের হিসেবে পানিবন্দী লক্ষাধিক মানুষ। এই 2 মাসে কয়েকবার কাঁচা রাস্তা, কাঁচা ঘরবাড়ি বিলীন হয়েছে। গরিব অসহায় মানুষগুলো খুবই বিপর্যস্ত। তবে এইবারের পানিটা খুব বেশি। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। আমাদের সব বাচ্চা কাচ্চা এখন কালকে থেকে না খেয়ে অনেক হাহাকার করতেছে। প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। আমরা এখনো পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি। যার পরে বড় ধরনের বিল্ডিং গুলো আছে, যার কাছে আছে নিজের, এখন আমরা আশ্রয় নিচ্ছি। বৃষ্টি আর ঝড়ো বাতাসে কয়েক এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। কক্সবাজারে 5 ট্রলার সহ শতাধিক জেলে নিখোঁজের দাবি করেছে ট্রলার মালিক সমিতি। উদ্ধারও হয়েছে মরদেহ। বাড়ছে দুশ্চিন্তা, ভোগান্তি। তিন দিন পর্যন্ত আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়েছে। এতটুকু পানি, অনেক বৃষ্টি, পানিগুলো ভাই কোনো দিকে যাইবার কোনো ফোন নাই। চট্টগ্রাম সহ কয়েকটি স্থানেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। সমুদ্র উত্তাল থাকায় উপকূলে জেলেরা তীরে ফিরেছেন। সমুদ্র ও নৌবন্দরগুলোতে জারি আছে সতর্কতা। জারিন অর্নি, যমুনা নিউজ। এদিকে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত। সকালে আবহাওয়া বিষয়ক এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। চলতি মাসে ঘূর্ণিঝড়ে কোনো আশঙ্কা নেই বলেও জানান আবহাওয়া কর্মকর্তা। সেই সাথে চলতি মাসে আরও 2টি লঘুচাপের আভাসও দেওয়া হয়েছে। এদিকে গতকাল মধ্যরাত থেকে শুরু হয় বৃষ্টিতে জনজীবন কিছুটা বিপর্যস্ত। সাপ্তাহিক ছুটির দিন হলেও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শহরে বের হওয়া গাড়ির চাপ অনেক কম, গণপরিবহনে যাত্রী সংখ্যাও কম দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকার এমন গুড়ি গুড়ি বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে। টানা বৃষ্টিতে সারা দেশের মতো রাজধানীর তাপমাত্রা আরও কমে আসতে পারে। অতিরিক্ত বর্ষার কারণে জনজীবনে একটা দুর্বিষহ
রাস্তাঘাটে অফিস আদালতে যেমন আমরা একটা অফিসে পথ দিয়েছি, যাইতে পারতেছি না, বসে আছি আমরা, যাত্রী নাই রাস্তায়। বৃষ্টির কারণে লোকজন কম বের হয়েছে, সেই জন্য ক্যাব একটু কম। আমরা আশা করছি আগামীকাল থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং পরশুদিন থেকে মোটামুটি সারা দেশে বৃষ্টি অনেকটা ড্রাই আউট হয়ে যাবে। প্রায় খুবই কম বৃষ্টির সম্ভাবনা আছে পরশুদিন। তবে যেটা হচ্ছে গতকাল যে স্থল নিম্নচাপ দেশের দক্ষিণ অঞ্চল ছিল, এটা আরও ইন্টেন্সিফাই হয়ে আজকে স্থল গভীর নিম্নচাপ হিসাবে এটা যশোর এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। রাজধানীর আবহাওয়ার খবর জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, নিম্নচাপের প্রভাবে সারা দেশেই তো বৃষ্টি হচ্ছে, এই বিষয়ে আসলে আবহাওয়া অফিস বিস্তারিত কি জানিয়েছে একটু জানাবেন আমাদেরকে। ন্যান্সি, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, কখনো গুড়ি গুড়ি, কখনো ভারী। এখন অবশ্য একটু ভারী বৃষ্টি হচ্ছে, তবে শহরের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টির তারতম্য কিন্তু বিভিন্ন। যেমন আমি আছি এখন মিন্টু রোড, সেগুনবাগিচা এই পাশটায়, বেলি রোডের এই পাশটায়, এবং এইখানে কিন্তু আসলে বৃষ্টি বেশ ভালোই বুঝতে পারা যাচ্ছে। যারা বের হয়েছেন, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু ভোগান্তি বেশি এবং এই বৃষ্টি কিন্তু আরও কয়েকদিন থাকবে। আবহাওয়া অফিসের সবশেষ যে বক্তব্য, যে বিবৃতি, তাতে আবহাওয়া অফিস থেকে বলে দেওয়া হয়েছে আরও দুদিন ঢাকাবাসীকে এমন বৃষ্টির মুখে পড়তে হবে, যেই বৃষ্টিতে আসলে মানে যারা বের হন বা নগরে যারা চলাচল করেন তাদের তো ভোগান্তি আছেই। তবে ভালো কথা হলো বা মন্দের ভালো হলো, বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি না, এ কারণে আসলে জলাবদ্ধতা হয়নি, মোটামুটি স্বাচ্ছন্দ্যই আছে চলাফেরায়। তবে কষ্টটা আসলে খেটে খাওয়া মানুষের। এবং আবহাওয়া অফিস থেকে যেই তথ্য দিয়েছে ন্যান্সি, যে সাগরের যেই নিম্নচাপটি, সেই নিম্নচাপের কারণে আসলে বিশেষ করে উপসাগরীয় এলাকা, নদী বন্দরগুলো এবং ওই আশপাশের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, এখনও বৃষ্টি চলছে। তবে সেই প্রভাবটি ঢাকাতেও আছে এবং ঢাকার বৃষ্টিপাতের কারণে ন্যান্সি তাপমাত্রাও অনেকটা কমে এসেছে। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে পলিসি ডায়ালগে কথা বলছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বাজেট খরচ করতে হয় এক হেড থেকে আরেক হেড নিতে ইলেকশন কমিশনকে কোনো পারমিশন নিতে হয় না। তার কারণ যে সেক্রেটারিয়েট আমরা যখন ছিলাম, এন্টায়ার সেক্রেটারিয়েটকে স্বাধীন করে ইলেকশন কমিশনে নেওয়া হয়েছে, থ্যাংক টু বদিউল আলম মজুমদার আদার্স, ওনাদের মতো লোকের, যে এই কমিশনের সেক্রেটারিয়েটকে টোটালি সরকার থেকে নিয়ে আসা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে। এখন পুরোটাই ইলেকশন কমিশনের নিচে, প্রমোশন থেকে শুরু করে পদায়ন থেকে শুরু করে সব। সেকেন্ড হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা কিন্তু নন ক্যাডার সিলেক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যদিও তাদের একটা দাবি আছে যে নন ক্যাডার নয়, ক্যাডার করা হোক। সো দে আর কিন্তু ইলেকশন কমিশনের ক্যাডার ইনফ্যাক্ট। তো আমিও মনে করি যে শুধু নন ক্যাডার কেন, এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডারভুক্ত করা যায় না? যদি প্রয়োজনে একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে ক্যাডারে নিয়ে আসেন। কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে। তো আরেকটি কথা যেটা আমি বলতে চাই, ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন অ্যান্ড অ্যাজ পার দি অ্যাক্ট। এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি, প্র্যাকটিস না করি, আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই, আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে, সেটা তো ইলেকশন কমিশনের দোষ না। আমার কম্পারেটিভ স্টাডি আছে এটার উপরে, আমার 3টা বই আছে। একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স, আলিম জানে, আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া, আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা। 3টা বই আছে, তিনটাই পাবলিশ বাই প্রথমা। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক খাতে উন্নয়নের দুয়ার খুলতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুরে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে এসব কথা বলেন তারা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন,
প্রযুক্তি থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যবসাগুলো বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করছে। এর আগে সকালে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ঢাকায় এসে পৌঁছেছে, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিকেলে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে তিনি ঢাকায় আসছেন। আজও আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের 60টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। অন্য কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা, চলছে উৎপাদন। সকালে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম। গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত আছে শিল্প পুলিশ। গেল কয়েকদিনে শ্রমিকদের বিক্ষোভের মুখে উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলের পরিবেশ। মালিকরা অভিযোগ করেছেন বহিরাগতরা নানাভাবে নৈরাজ্য তৈরি করছে। রাস্তাঘাটে কোথাও কোনো মানুষের জটলা নেই, কোনো ধরনের সহিংসতা নেই। কিছু কিছু 2-1টা ফ্যাক্টরিতে ওই দাবি দাওয়াগুলো নিয়ে তারা ম্যানেজমেন্টের কাছ থেকে একটা সমাধান চাচ্ছে। তৈরি পোশাক কারখানা সচল রাখা নিয়ে চ্যালেঞ্জের মুখে উদ্যোক্তারা বলছেন, বহিরাগতরা হামলা চালাচ্ছে, লুটও হয়েছে কারখানায়, অনেক মালিক পালিয়ে বেড়াচ্ছেন। বিজিএমএ আয়োজিত মতবিনিময় সভায় এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরেন মালিকরা। এ সভায় উপস্থিত আছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, কষ্ট করে গত মাসের বেতন পরিশোধ করেছেন। কারফিউ আর আন্দোলনের কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। এরই মধ্যে 270টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। ডিসেম্বরের মধ্যে আরও কয়েক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সংগঠনের নেতারা বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে ইউরোপের লোকজন পোশাক কেনা কমিয়ে দিয়েছে। অভিযোগ করেন, সন্ধ্যার পর নিরাপত্তাহীনতায় থাকতে হচ্ছে। বলেন, বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থা না করলে বেতন পরিশোধ নিয়ে বিড়ম্বনা তৈরি হবে। উদ্যোক্তারা বলছেন, বেশ কিছু রপ্তানি আদেশ পাকিস্তান ও কম্বোডিয়ায় চলে গেছে। অস্থিরতা নিরসনে শ্রমিক নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসির খান জ্যোতির 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে রাজধানী আশুলিয়া থানা হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হয়। এর আগে শুক্রবার রাতে উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। গত 4 আগস্ট বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী রবিউস সানি শিপু। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে। এছাড়া পুলিশের পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য সহ পুলিশকে আওয়ামী লীগের দলীয় বাহিনীতে পরিণত করার বিভিন্ন অভিযোগ রয়েছে জ্যোতির বিরুদ্ধে। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। এরই মধ্যে ময়নাতদন্ত শেষে শওকত আলী দিদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকার জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। হত্যার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল। এর আগে গতরাতে পাথালিয়া এলাকা থেকে দিদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষে টুঙ্গিপাড়ায় রওনা হন বিএনপি নেতাকর্মীরা। পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় গণমাধ্যম কর্মী সহ অন্তত 40 জন আহত হন। ভাঙচুর করা হয় কমপক্ষে 10টি গাড়ি। ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যে গোপালগঞ্জে যারা আসছিলেন এদের উপর হামলা হয়। সেই পোস্ট দেখে আমি আমার হাজব্যান্ডের নাম্বারে ফোন দিই। ফোন দেওয়ার পর একজন পুলিশ অফিসার ফোনটা রিসিভ করে, তখন বলেন যে উনি মারা যান। আওয়ামী লীগ সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। জিলানী সাহেব আসছিল তার বাসায়,
আসার জন্য রাস্তার পথে সন্ত্রাসীরা হামলা করে, এতে আমার জামাই মৃত্যুবরণ করে। সাম্প্রতিক বিপ্লবের চেতনাকে ধারণ করে দেশে কোনো ধরনের কালো আইন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের হাতে নির্যাতিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সিরেডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনায় এসব কথা তুলে ধরেন বক্তারা। আলোচকরা বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করায় অনেকের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেয়া হয়েছে বিগত সরকারের পক্ষ থেকে। শুধু সমালোচনাকারী নয়, সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পরিবারের সদস্যদের হেনস্থা করার হাজারো ঘটনা আছে বলেও জানান তারা। এমনকি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করার কারণেও সরকারের জুলুমের চিত্র উঠে আসে আলোচনায়। বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার মুক্ত এই দেশে কোনো ধরনের কালো আইন না রাখার দাবিও জানানো হয় আলোচনায়। বিগত সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান আলোচকরা। তার যে সমস্ত জুলুমপূর্ণ আচরণ ছিল এগুলা নিয়ে সমালোচনা করার অথবা কোরআন এবং সুন্নাহ থেকে এর সমাধানগুলো উল্লেখ করার কারণে আমার নামে মামলা করা হয়। 3 ফিট বাই 6 ফিট এরকম একটা জায়গার মধ্যে আমাকে রাখছে এবং হ্যান্ডগ্রাফ পরানো অবস্থাতে ওরা ওখানে 24 ঘন্টা হ্যান্ডগ্রাফ পরিয়ে রেখে দেয়। শুধুমাত্র ওয়াশরুমে যাওয়ার সময় হ্যান্ডগ্রাফটা তুলে দিল। আওয়ামী লীগ কখনোই বৈধ সরকার ছিল না। সন্ত্রাসী কায়দায় তারা ক্ষমতা দখল করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক প্রফেসর ডক্টর শহীদুজ্জামান। দুপুরে রাজধানীর রাওয়ায় জুলাই বিপ্লবে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে এক সেমিনারে কথা বলেন তিনি। সেখানে কথা বলেন একাধিক সাবেক সেনা কর্মকর্তারা। বক্তারা বলেন, 5 আগস্টের পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। তারা বলেন, ছাত্র জনতার বিপ্লবে গুলি না করার সিদ্ধান্ত নিয়ে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে সেনাবাহিনী তা ইতিহাসে বিরল। বলেন, দেশের বড় ধরনের কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই, তবে ছোট ছোট গোলযোগ তৈরি করে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক সেনা কর্মকর্তারা। নির্বাচনকে গুরুত্ব দিয়ে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারকে সংস্কারের রোডম্যাপ ঘোষণা করা উচিত, এই আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং গণ অধিকার পরিষদের শীর্ষ 2 নেতা। তারা বলেছেন, সংস্কারে দীর্ঘ সময় নিলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। মামলা ও বিচারের ক্ষেত্রেও পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ তাদের। লাভলি বিথির রিপোর্ট। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15 বছরে নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। তাই অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারা। তাদের মতে, নির্বাচিত সরকার কী ধরনের সংস্কার কাজ করবে এর রূপরেখা দিবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সংস্কারের প্রস্তাব তাদের। নির্বাচন যদি একটা রোডম্যাপ না থাকে এবং ইলেকশন যদি দীর্ঘ সময়ের জন্য না হয়, তাহলে আপনাকে আমি অগ্রিম বলে দিচ্ছি, বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়বে। ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল এবং নানান ধরনের একটা অস্থিরতা এখানে কিন্তু তৈরি হবে। বিরোধী দল জনগণের সমর্থনটা কিন্তু শর্তহীন কোনো সমর্থন নয়। আপনি সঠিক ট্র্যাকে আছেন কিনা, আপনি আপনার ইমিডিয়েট যে কাজগুলোর ক্ষেত্রে সে কাজগুলো আপনি ঠিক মতন করতে পারছেন কিনা, যদি করতে পারেন আমাদের সমর্থন থাকবে। 2 রাজনীতিবিদের মতে, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার দ্রুত করতে হবে, যৌক্তিক সময়ে দিতে হবে নির্বাচন। এতে কালক্ষেপণ হলে আস্থার সংকটে পড়বে সরকার। আমি উদ্বেগের একটা জায়গা দেখছি, কেউ কেউ বলার চেষ্টা করছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন নয়। এ ধরনের কিছু অযৌক্তিক কথা, কিছু আবেগপ্রসূত কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এবং এই সরকার কিন্তু রাজনৈতিক দল জনগণের সমর্থনের বাইরে যে আর শুধুমাত্র ছাত্র তরুণদের শক্তিতে কোনোভাবে কিন্তু সরকারের পক্ষে কার্যকরী কোনো ভূমিকাটা পালন করা সম্ভব না। জুলাই আগস্টের গণহত্যার বিচার কাজ দ্রুত শুরু করার পাশাপাশি কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন না তোলে সেদিকে নজর দেওয়ার দাবিও তাদের। অর্থ পাচার কি কোনো দুর্নীতি বা অপরাধ অথবা ক্ষমতার অপব্যবহার, তাদের বিরুদ্ধে ওই মামলাগুলো দিলে এটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য হয়, অনেক বেশি গ্রহণযোগ্য হয়। সেজন্য ঢালাওভাবে মামলা যেভাবে দেওয়া হচ্ছে, আমার নিজেরও ধারণা অনেকগুলো মামলা হয়তো এটা আইনি বাধা হতো, এটা পার করে পরবর্তী ধাপে এটা আসতে পারবে না। সুনির্দিষ্ট অভিযোগের তথ্যভিত্তিক মামলা হওয়া দরকার, কিন্তু এখানে যে মামলাগুলো হচ্ছে সেই মামলার কিন্তু গ্রাউন্ড আমি মনে করি যে সঠিকভাবে বিবেচনা করা হচ্ছে না। সুতরাং তাহলে এটা তো এই গভর্নমেন্টের ক্রেডিবিলিটি নিয়ে একটা প্রশ্ন তৈরি হবে।
গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে বিভেদ এবং স্বেচ্ছাচারিতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতির 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে জানাতে নিম্ন আদালত থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, রিমান্ড শুনানি কি চলছে কিনা একটু জানতে চাই, বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে? ফ্রান্সি রিমান্ড শুনানি এখনও শুরু হয়নি। আমরা যতটুকু দেখেছি এর আগেও যে বন্ধের দিনগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে শুক্র শনিবার যদি কোনো আসামিকে তোলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাফ অর্থাৎ দ্বিতীয়ার্ধে 3টা থেকে 4টার মধ্যে আসামিদের হাজির করা হয় কোর্টে, এবং সেই ক্ষেত্রে এইটিও ব্যতিক্রম হওয়ার কথা নয়। এখন পর্যন্ত আদালতের কার্যক্রম শুরু হয়নি। আর এই মামলাটি করা হয়েছিল চলতি তার আগের মাসের অর্থাৎ 11ই আগস্ট এই মামলাটি করা হয়েছিলেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা এআইবির একজন শিক্ষার্থী তিনি করেছিলেন। তিনি মামলার এজাহারে যেটি উল্লেখ করেছেন যে 4ই আগস্ট তারা যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অংশ নিয়ে আন্দোলন করছিলেন সরকারের বিরুদ্ধে, তৎকালীন সরকারের বিরুদ্ধে, তখন আশুলিয়া এলাকার ডেইরি ফার্ম এলাকায় যেটি রয়েছে সেখানে তারা সমবেত হলে সেখানে পুলিশ নির্বিচারে গুলি করে, এবং সেখানে এই যে গুলিটি করা হয়েছে সেখানে বেশ কয়েকজন আহত হন। তিনি সহ যিনি বাদী, তিনি সহ কয়েকজন আহত হন। এই আহত হওয়ার পেছনে তার এজাহার অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 29 জনের নাম উল্লেখ করে আরও গত কয়েকশো জনের উল্লেখ করে এই মামলাটি দায়ের করা হয়েছে। সেখানে 4 নম্বরে রয়েছে শাফির নাম, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে। আসাদুজ্জামান খান কামাল এই মামলার তৃতীয় আসামি এবং দ্বিতীয় আসামি, এবং তৃতীয় আসামি হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো এই যে মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলাটিতে গত শুক্রবার অর্থাৎ গতকালকে আসলে থানা পুলিশ শাফিককে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতার দেখিয়ে আজকে আদালতে এরই মধ্যে হাজির করা হয়েছে। আমি এখন যেখানে রয়েছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা সিজিএম নামে যেটি পরিচিত, সেখানকার দোতলা কারাখানায় তাকে রাখা হয়েছে, এবং যতটুকু ধারণা করা হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যে হয়তো শুনানি যদি শুরু হয় তাকে আদালতে উপস্থাপন করা হবে, এবং সেক্ষেত্রে 7 দিনের রিমান্ড আবেদন করে রেখেছে আদালত। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী যে কার্যক্রম সেটি পরিচালিত হবে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেই কার্যক্রম জানতে পারবো। আপনাকে ধন্যবাদ রিয়াজ। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য প্রাথমিক উদ্যোগ শুরুর কথাও জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশ্লেষকরা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন, তবে অসম্ভব নয়। এজন্য প্রয়োজন বিশ্ব ব্যাংকের সহায়তা। তবে এর জন্য যে পরিমাণ নির্ধারণের পাশাপাশি কিভাবে অর্থ পাচার হয়েছে তাও জানাতে হবে সংশ্লিষ্ট দেশকে। গত 1.5 দশকে ব্যাপক লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত। এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে। পাচার হওয়া টাকার পরিমাণ অন্তত 2 লাখ কোটি টাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে শুরু থেকেই তৎপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক উদ্যোগ। বিশ্ব ব্যাংক সহ সংশ্লিষ্ট দেশের সহায়তাও চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিশ্ব ব্যাংকের সাথে কথা বলেছি, আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি, এবং আরো কথা হবে, তারা আসছেন সামনে। আরো তাদের সহায়তাও চাচ্ছি, বুঝিয়ে দেওয়া যে কিভাবে এই কাজটা আগাবো আমরা আন্তর্জাতিকভাবে, যেটা অ্যাকসেপ্টেবল হবে। আরেকটা হচ্ছে তাদের দেশে সহায়তা দেওয়া, যাতে তারা আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি। পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর এবং কানাডা। এসব দেশ থেকে অর্থ ফেরাতে গঠন করা হবে টাস্ক ফোর্স। সহায়তা নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বিএফআইইউ, দুদক এবং সিআইডির সাথে সমন্বয় করে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক। পাচারের পরিমাণ নির্ধারণ করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। যে কাজটা করতে হবে সেটা হলো যে সংখ্যাটাকে বের করা, যে কত টাকা কে কোথায় নিয়ে গেছে সেটাকে ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা। কারণ আপনি যদি তথ্যটা নির্ভরযোগ্য তথ্য তৈরি করতে না পারেন তাহলে তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া অসম্ভব হয়ে পড়ে। পাচার করা অর্থ ফেরাতে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক সহ বেশ কিছু সংস্থা সহায়তা দিয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে বাংলাদেশ ব্যাংক। এটুকু স্ট্যাবলিশ করতে পারেন যে আমার দেশ থেকে অবৈধভাবে এত টাকা অন্য দ্বিতীয় এক জায়গায় গেছে, ওই দ্বিতীয় জায়গা থেকে তোমার দেশে বৈধ পথে চলে এসছে। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন
তাহলে তো আন্তর্জাতিক যে চুক্তিগুলো অলরেডি হয়েছে, যে অ্যান্টি মানি লন্ডারিং, তারপর কাউন্টারিং দি ফাইন্যান্সিং অফ টেরোরিজম, দ্য CFT, AML, তো ফাটফ, এখানে তো চুক্তিবদ্ধ সবাই, তো সেগুলো ব্যবহার করে উদ্ধার করা সম্ভব। সংশ্লিষ্ট দেশের সহায়তা পেলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর বৈষম্য বিরোধী আন্দোলনে 2 হাতে 2 পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় গতরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয়। আরও জানায় 5 আগস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালায় রুবেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই দিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 2 শিক্ষার্থী। এলাকায় রুবেল সহ আওয়ামী লীগের সহস্রাধিক নেতাকর্মীদের নামে এরই মধ্যে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। রুবেলের নামে এর আগেও মাদক ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। দেশের বিদ্যুৎ খাতে বেড়েছে বেসরকারি নিয়ন্ত্রণ। উৎপাদনে ব্যবহৃত জ্বালানির বড় অংশ আমদানি নির্ভর। আওয়ামী লীগের 15 বছর মূল্যায়ন করে বিশ্লেষকরা বলছেন, গৃহীত পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারেনি বিগত সরকার। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতিই নয়, এ খাতে সুশাসনও প্রতিষ্ঠা করা যায়নি। গেল 1.5 দশকে আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বিদ্যুতের উৎপাদন। তৈরি হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প, যেমন বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা দিয়ে এখান থেকে মেলে 1200 মেগাওয়াট বিদ্যুৎ। আবার ভারতের সাথে সুন্দরবন সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এর বাইরে আন্তঃদেশীয় গ্রিড লাইনের মাধ্যমেও ভারত থেকে আমদানি করা হয় 1160 মেগাওয়াট। আর সীমান্ত সংলগ্ন ভারতের আদানি গ্রুপের ঝাড়খণ্ড থেকেও আসার কথা 1500 মেগাওয়াটের মতো। দেশের 7-8টি বড় শিল্পগোষ্ঠীও আছে বিদ্যুৎ উৎপাদনে। এক সামিট গ্রুপের আওতায় ছোট বড় 14টি বিদ্যুৎ কেন্দ্র, যেগুলোর সক্ষমতা প্রায় 2200 মেগাওয়াট। এর বাইরে বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে আছে 1224 মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়াও ইউনাইটেড, ওরিয়ন, ইউনিক, ডোরিন, কনফিডেন্স ও বারাকা গ্রুপের হাতে আছে বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। দলগতভাবে একটা গোষ্ঠী তৈরি করেছে এবং তাদের দিয়ে একটা অলিগার শ্রেণী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে এই ধরনের ক্ষেত্র প্রস্তুত করে এই লুণ্ঠনটা করেছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকের এই লোডশেডিং, আজকের এই মূল্যবৃদ্ধি, আজকের এই আপনার বকেয়া বিল পরিশোধ না করার অক্ষমতা। বিদ্যুতের দাম গত 15 বছরে কত শতাংশ বেড়েছে, এইটার দিকে তাকালে এটা তো কোনো স্বাভাবিক ঘটনা না। এবং এটা হচ্ছে এই যে সামগ্রিক একটা দুর্নীতি এবং একটা মানে ইভেল একটা সম্পর্ক, এখানে রাজত্ব, এখানে সম্পর্কে এখানে স্থাপিত হয়েছিল, তারই ভারটা কিন্তু আমাদের এখানে বহন করতে হচ্ছে। বেসরকারি খাতের পাশাপাশি বিদ্যুতে আমদানি নির্ভরশীলতাকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পরামর্শ, আগের সব চুক্তি পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলা। বিদ্যুৎ আমদানি এবং জ্বালানি আমদানি দুটোই আমাদেরকে করতে হবে। কথা হচ্ছে যে কি শর্তে আমরা করব, কিভাবে করব। বিদ্যুতের জন্য যেভাবে এককভাবে ভারতের উপর নির্ভর করা হয়েছে, এই নির্ভরতা তো আত্মঘাতী। আমাদের কাছে এটা অবাক লেগেছে যে সম্ভাব্য গ্যাস থাকবার পরেও এটিকে না এক্সপ্লোর করে কেন আমরা অন্তত এলএনজি আমদানির দিকে গেলাম, এটি আসলে সুযোগ ছিল না। সেই সাথে সঞ্চালন ব্যবস্থার দিকে দ্রুত নজর দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বোটানিক্যাল গার্ডেনে যেতে এখন আর কারো দ্বিধা নেই। সবুজের রাজ্যে হারাতে ভাবতে হচ্ছে না খরচার কথা। টিকিটের দাম 20 থেকে 100 টাকা করার পর অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুক্রবার বিকেল থেকে আবারও এই উদ্যানে বেড়েছে ভিড়, কেননা প্রবেশ মূল্য 70 টাকা কমিয়ে করা হয়েছে 30 টাকা। বন ও পরিবেশ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর দর্শনার্থীর সংখ্যা বেড়েছে 3 থেকে 4 গুণ। বোটানিক্যাল গার্ডেন ঘুরে এসে জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। যতদূর দেখা যায় সবুজের রাজত্ব। মাঝে মাঝে সেই সবুজ পাতার ফাঁক গলে আকাশের দেখা মেলাও ভাব।
পাখির কিচিরমিচিরে একখণ্ড সবুজের জন্য অভুক্ত নগরবাসীর কাছে এ এক বিলাসিতা বৈকি। মিরপুরের শেষ প্রান্তে এই বোটানিক্যাল গার্ডেন। 215 একর জমি জুড়ে এই উদ্যানে আছে 80,000-এরও বেশি উদ্ভিদ। জাতীয় এই উদ্যানে জলাশয় 7টি, যেগুলোর চারপাশ জুড়ে ঠায় দাঁড়িয়ে ইউক্যালিপটাস, দেবদারু, গর্জন কিংবা আকাশমণি ও কৃষ্ণচূড়া গাছ। শুধু তাই নয়, বোটানিক্যাল গার্ডেনের 3.5 একর জায়গা জুড়ে রয়েছে গোলাপ বাগান, যেখানে শীতকালে দেখা মিলবে 200-রও বেশি প্রজাতির গোলাপ। নগরবাসীর অন্যতম পছন্দের এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান পরিচালক। বুধবার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে টিকিটের মূল্য 30 টাকা নির্ধারণের পর পাওয়া গেছে অভাবনীয় সাড়া। একবার এটা 100 টাকা করা, সেটা কিন্তু আমি যখন একটা সাধারণ মানুষের জায়গা থেকেও চিন্তা করছি, তখন আমার কাছেও জিনিসটা কি নাই, অ্যাকসেপ্টেড নয়। তো কারণ আপনি 5 গুণ পরিমাণ রেভিনিউ এখানে মানুষের উপর বাড়িয়ে দিয়েছেন। তো আমাদের দেশের মানুষ এখনও এতটা ধনী হয়নি যে তারা কি ইকোসিস্টেম সার্ভিস নেবে বা এখানে এসে ঘুরবে, একটু এটার জন্য এত পেমেন্ট করবে। তো আমি তখন থেকেই কি আমি এটার জন্য খুব ইফোর্ট দিচ্ছিলাম, আমার ডিপার্টমেন্ট এটার জন্য ইফোর্ট দিচ্ছে। টিকিটের দাম বাড়ানোর পর পার্কে লোক সমাগম নেমে এসেছিল অর্ধেকে। উদ্যানে যারা নিয়মিত হাঁটতে অথবা ব্যায়াম করতে আসেন, নতুন মূল্যে তাদের মুখেও এখন হাসি। যাতায়াত কমাই দিয়েছিলাম, কারণ এত যে 100 টাকা 20 টাকার জন্য শ্যুট করে 100 টাকা আসলে এটা সবার জন্য এফোর্ট না। আমরা স্টুডেন্ট মানুষ, আর এই জায়গার মধ্যে আমরা ঘুরতে আসি, কারণ ঢাকার মধ্যে যে যানজটটা, এটা আসলে এটা থেকে মুক্তি বা একটু রিলিজ হওয়ার জন্য আমরা এই জায়গাটাকে প্রেফার করি আর কি, যারা কাছে আসি। গাছালি দেখে একটু ভালো লাগে, লোকজন অনেক বেড়াতে আসে, তাদের সাথে অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয় এখানে আসলে, এই জন্য আসি। রেগুলার আসা হয় না, আজকে স্পেশালি শুক্রবার দিন ছিল আর ফ্রেন্ড সার্কেল সবাই আমরা ফ্রি ছিলাম, তাই একটু ঘোরাফেরার জন্য চলে আসা। 100 টাকাটা আসলে বেশি হাই হয়ে যায়, পাশে চিড়িয়াখানা ওইটার রেঞ্জ যেহেতু 50 টাকা, এটা 100 টাকা আসলে একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, দীর্ঘদিন পর চিরচেনা পরিবেশ ফিরে পাওয়ায় খুশি পার্কের ইজারাদার ও গেটম্যান। 100 টাকার সময় লোক 600-700 লোক সারাদিনে ঢুকতো, আজকে মার্শাল্লাহ 2800-3000 লোক হয়ে গেছে। আমাদেরও অনেক লস হয়েছে এই ব্যবসা। এই যে মানুষ এখন 30 টাকা ঠিক আছে, মানুষ আনন্দে ঢুকছে এখানে, কারো মনে কষ্ট নাই, হাসি খুশিভাবে যাচ্ছে মানুষ। ভালো থাকার অসম প্রতিযোগিতার এই শহরে যাবতীয় সমীকরণগুলোকে ছুটি দিয়ে পরিবারের সকলের গন্তব্য হতে পারে এই বোটানিক্যাল গার্ডেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।